নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে চলছে বাড়ি বাড়ি ভোট প্রচার। ভোট প্রচারে উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা সিপাহীজলা জেলার সোনামুড়া শহর নগর পঞ্চায়েতের অন্তর্গত বাড়ি বাড়ি প্রচারে অংশগ্রহণ করেন তিনি। পাশাপাশি সমাবেশে অংশ নেন মুখ্যমন্ত্রীর এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন, টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক সহ অন্যান্যরা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে শনিবার ঝোড়ো প্রচার পরিলক্ষিত হলো, যেখানে শাসক বিজেপি দল প্রচার কর্মসূচিতে নামলেন। বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে অনুষ্ঠিত হলো প্রকাশ্য জনসভা। 23 ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জনসভাতে প্রধান বক্তা হিসেবে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ স্থানীয় নেতৃত্বরা। রাজ্যের অর্থকরী বাগিচা ফসল হচ্ছে চা। বর্তমানে রাজ্যে 54টি বাগান রয়েছে। গোটা রাজ্যে প্রতিটি বাগানের দুজন করে প্রতিনিধি নিয়ে শনিবার অনুষ্ঠিত হলো সাংগঠনিক বৈঠক। বিজেপির সদর কার্যালয়ে প্রদেশ টি সেলের উদ্যোগে বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। তাছাড়া উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। সাত রামনগর বিধানসভা কেন্দ্রে জোড়া প্রচার চলছে শাসক এবং বিরোধী উভয় শিবিরের। যদিও তার সঙ্গে শনিবার বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে শুরু হয় বাড়ি বাড়ি প্রচার। কৃষ্ণনগর, বাদরতলী সহ গোটা এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে প্রার্থী দীপক মজুমদার নিজে উপস্থিত। প্রচার অভিযানকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। আগামী 19 এবং 26 এপ্রিল গোটা রাজ্যে অনুষ্ঠিত হবে লোকসভা আসনের দুটি ভোট গ্রহণ পর্ব। ভোটকে সামনে রেখে অবাধ এবং শান্তিপূর্ণভাবে তা শেষ করার পরিকল্পনা নিয়েছে রাজ্য নির্বাচন দপ্তর। পাশাপাশি নব্য ভোটারদের ভোট দানের ক্ষেত্রে কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায় তা নিয়েও শুরু হয়েছে শিবির। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিবিরে অংশ নিলেন নবাগত ভোটাররা। তাদের প্রত্যেককেই অভিনন্দন জানিয়েছেন রাজ্য নির্বাচন দপ্তরের আধিকারিকরা। ভোট যত এগিয়ে আসছে ততই প্রচার তেজি হচ্ছে রাজনৈতিক দলগুলোর। শনিবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাসের সমর্থনে অনুষ্ঠিত হয় পদযাত্রা। জয়পুর দক্ষিণ চৌমুহনী ব্রিজ থেকে পদযাত্রায় অংশ নেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, রতন দাস থেকে শুরু করে অন্যান্যরা। রাজ্যে প্রথমবারের মতো উদযাপিত হলো রাজস্থান দিবস। রাজস্থান দিবসের মূল অনুষ্ঠানটির উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজভবনে অনুষ্ঠিত এই দিবসের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থান থেকে আসা প্রতিনিধিরা। তাদের চিরাচরিত প্রথা এবং রীতি মেনে রিসা দিয়ে বরণ করেন রাজ্যপাল। সমগ্র অনুষ্ঠানের অতিথিদের মাঝে উপস্থিত থেকে রাজ্যপাল এই অনুষ্ঠানটি উপভোগ করেন। শনিবার সন্ধ্যাবেলায় আচমকায় ঝড় বৃষ্টি। শুক্রবার মধ্যরাতে ও বৃষ্টির পরদিন অর্থাৎ সারাদিন আকাশের মুখ ছিল ভার। বিকেলের পর থেকে গোটা আকাশ জুড়ে মেঘের আনাগোনা পরিলক্ষিত হয়। তবে সন্ধ্যাবেলায় দমকা হাওয়া এবং বৃষ্টি শুরু হলে সমস্যায় পড়েন পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই। বৃষ্টির সাথে বাতাসের গতি পরিলক্ষিত হয় অনেকটাই বেশি। তবে এই ঝড় বৃষ্টি আগামী 2-1 দিন থাকার সম্ভাবনা রয়েছে বলেই জানালো হাওয়া অফিস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক দিবস পালন করলো ফার্স্ট ক্রাই এন্ট্রি লিটারাস প্রি স্কুল মুক্তধারা প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল জয়শ্রী দাস, ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে কচি কাঁচা শিল্পীরা অংশগ্রহণ করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বার্ষিক অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় প্রত্যেকের মধ্যে। মুহূর্তেই বিষাদের ছায়া ইফতারের আয়োজনে। বিশালগড়ের নদিলাক গ্রামে তফজ্জল হোসেনের 3 বছরের ছেলে মোহাম্মদ ইজহানের মৃত্যু হলো জলে ডুবে। আচমকা ইজহানের মা দেখতে পান বাড়ির পুকুরের জলে ভেসে রয়েছে ছেলের মৃতদেহ। দ্রুত নিয়ে আসা হয় বিশালগড় হাসপাতালে, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করে। ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া। প্রতিনিয়ত বিশালগড় নিচের বাজার থেকে হয়ে যাচ্ছে একের পর এক চিনি পাচার হচ্ছে। এই অভিযোগ আবারও প্রমাণিত হলো শুক্রবার বিশালগড়ের দিক থেকে পুটিয়া সীমান্তে যাওয়ার সময় চিনি বোঝাই TR04A1780 নম্বরের গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যায় চিনির গাড়ির চালক। এর ফলে দাঁড়িয়ে থাকা গাড়িটি ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকায় অভিযোগ উঠতে শুরু করেছে পুকুরের নজরদারির ব্যর্থতার কারণে প্রতিদিন চিনি পাচার হচ্ছে বিশালগড় থেকে।
শুক্রবার দুপুরে মন্দির ঘাট থেকে ব্রু শরণার্থী ক্যাম্পে আসার সময় তীর্থমুখ এলাকাতে দুই নেশা সেবনকারী বাইক চালক ধাক্কা মারে এক 5 বছরের শিশুকে। ঘটনাকে কেন্দ্র করে সন্ধেবেলায় ব্রু শরণার্থী শিবিরে 50 জন যুবক গিয়ে তীর্থমুখ এলাকায় বাসের উপর আক্রমণ করে। আহত হন এতে 3 জন। ঘটনার খবর পেয়ে নতুন বাজার থানার পুলিশ এবং টিএসআর 3 জনকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। ঘটনাকে কেন্দ্র করে শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত পথ অবরোধ করে এলাকাবাসী। যদিও পরে করবুক মহকুমার আধিকারিক পার্থ দাস গোমতী জেলার অ্যাডিশনাল এসপি আলোচনার পর পথ অবরোধ মুক্ত করেন, তবে গোটা এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। পানীয় জলের হাহাকার গৌরনগর ব্লকের দেউছড়া এডিসি ভিলেজে। চৈত্রের শুরুতে এই পরিস্থিতি গোটা এলাকায়, যার কারণে পানীয় জলের গাড়ির উপর নির্ভর করতে হচ্ছে গিরিবাসীদের। গত কয়েক বছর ধরে গোটা এলাকাতে চলছে পানীয় জলের তীব্র সংকট। পঞ্চায়েত সচিব থেকে শুরু করে স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকদের বলেও কোনো লাভ হয়নি। পাশাপাশি সময় মতো পানীয় জলের গাড়ি জল সরবরাহ করে না, যার কারণে গোটা এলাকায় জলের হাহাকার। প্রত্যেকের দাবি ভোটের আগে নজর দিক এলাকার প্রশাসন। বিল গেটসের সংস্থা মাইক্রোসফট উইন্ডোজের সার্ফেসের নতুন প্রধান হিসেবে যুক্ত হলেন ভারতীয় ইঞ্জিনিয়ার পবন দাভুলুরি। যদিও এর আগে এই দায়িত্ব পালন করেছিলেন পেনোস কোস্টিয়া। যদিও সেক্ষেত্রে প্রায় 2 দশক কাজ করার অভিজ্ঞতায় কোস্টিয়া এই সংস্থা ছেড়ে দেন এবং অ্যামাজনে তিনি যোগ দেন। পবন আইআইটি ছাত্র, মাদ্রাসা থেকে স্নাতক হয়ে বিদেশে পাড়ি দেন। পরে তারপরেই তিনি যোগ দিলেন মাইক্রোসফট বিভাগে। পণ্য সরবরাহের ক্ষেত্রে জার্মানিকে ছাড়িয়ে এবার উপরে উঠে এলো ভারত। 2023 সালে রাশিয়ার সবথেকে বেশি ঔষধ সরবরাহকারী হিসেবে উঠে এলো ভারতের নাম। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিল জার্মানি। শুধু জার্মানি নয়, বিশেষ করে পশ্চিমের দেশগুলো রাশিয়া থেকে সবথেকে বেশি ঔষধ সরবরাহ করত। কিন্তু বর্তমানে আরএনসি ফার্মার নথি বলছে 2021 এবং 2022 সালে রাশিয়ায় সবথেকে বেশি ঔষধ সরবরাহ করেছে জার্মানি। কিন্তু 2023 সালে এই হিসেব বদলে গিয়েছে। গত 2023 সালে রাশিয়ায় সবথেকে বেশি ঔষধ রপ্তানি করেছে ভারত। বর্তমানে ভারতের রপ্তানি বৃদ্ধি পেয়েছে 3%-এরও বেশি। কাঞ্চনপুরে মেথের মিয়া গ্রামের মিশ্র জনবসতি এলাকায় গত বৃহস্পতিবার সামান্য বাতাসে বিদ্যুৎ খুঁটি থেকে তড়িৎবাহী তার ছিঁড়ে বিদ্যুৎ খুঁটি থেকে পড়ে যায়। গ্রামের লোকজন মানিক ভান্ডার বিদ্যুৎ নিগমের সাব অফিসে খবর দিলে নিগমের 2 জন কর্মী এসে তড়িৎবাহিত বিদ্যুতের তারটি জোড়াতালি দিয়ে বাঁশ দিয়ে তুলে কলা গাছের মধ্যে বেঁধে চলে যায়। বর্তমানে এমন অবস্থায় বিদ্যুতের তারটি রয়েছে, যে কোনো সময় বিদ্যুৎবাহী তার ছিঁড়ে বড় ধরনের বিপদ হতে পারে। এই বিষয়ে মানিক ভান্ডার বিদ্যুৎ নিগমের সাব অফিসে বিদ্যুৎ নিগমের কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে গেলে অফিসে কোনো কর্মীর দেখা পাওয়া যায়নি। তবে মহিলা ক্যাশিয়ার শীঘ্রই লাইন মেরামত করা হবে বলে আশার বাণী শুনিয়েছেন। বিহারে আরজেডি, কংগ্রেস এবং বাম দলগুলির আসন সমঝোতা চূড়ান্ত। কংগ্রেস নিজেদের দাবি মতো 9 আসন পেয়েছে। 5 আসনে লড়বে বাম দলগুলিও। লালু প্রসাদ যাদবের আরজেডি লড়বে 26 আসনে। আপাতত দৃষ্টিতে দেখলে এই জোটকে মসৃণই মনে হচ্ছে, তবে বাস্তবে এর অন্দরে বহু কিন্তু রয়ে গিয়েছে। কংগ্রেসের একাংশের বক্তব্য, নিজের ছেলে তেজস্বী যাদবের সম্ভাব্য পথের কাঁটা পাপ্পু যাদব এবং কানাইয়া কুমারদের সরিয়ে দিয়েছেন। লোকসভা নির্বাচনের মুখে 3 বাংলাদেশি আটক। 43 নম্বর ব্যাটালিয়ন সীমান্তরক্ষী বাহিনীর হাতে বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে 43 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানরা ওৎপেতে বসে থাকে রাজনগর পিয়ারবাড়ি থানাধীন সমরেন্দ্রনগর ভারত বাংলা সীমান্তবর্তী এলাকায়। ঘণ্টাখানেক ওৎপেতে বসে থাকার পর সমরেন্দ্রনগর গ্রাম ভারত বাংলা সীমান্তের কাঁটাতার পেরিয়ে 3 বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করার সময় ওৎপেতে থাকা সীমান্তরক্ষী বাহিনীরা ধরে ফেলে। পাশাপাশি পাচার কার্যে যুক্ত হয় এক ভারতীয় নাগরিককেও ধরে ফেলে সীমান্তরক্ষী বাহিনী। এরপর 43 নম্বর সীমান্তরক্ষী বাহিনী আটক করে 3 বাংলাদেশি সহ পাচার কার্যে যুক্ত এক ভারতীয় নাগরিককেও। রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের। 3 বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে বিনা পাসপোর্ট অ্যাক্টের মামলা ধারা নিয়ে বিলোনিয়া আদালতে সোপর্দ করে 3 বাংলাদেশি সহ পাচার বাণিজ্য কার্যে যুক্ত ভারতীয় যুবককে। পুলিশ 3 দিনের রিমান্ডের আবেদন করে আদালতের কাছে। আদালত 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। জার্মানিকে পেছনে ফেলে রাশিয়ার 1 নম্বরে
ওষুধ সরবরাহকারী সংস্থা ভারত। রাশিয়ার সংবাদ মাধ্যমে এই তথ্য জানা গিয়েছে। এর আগে 2021-22 সালে রাশিয়াকে ওষুধ সরবরাহের ক্ষেত্রে শীর্ষস্থানে ছিল জার্মানি, কিন্তু গত বছরে এই সরবরাহ কমিয়ে দেওয়া হয় 20%। 2023 সালে রাশিয়ায় সবথেকে বেশি ঔষধ রপ্তানি করেছে ভারত। ভারতের রপ্তানি বেড়েছে 3%। খোয়াই জেলাশাসক কক্ষে শিশু তত্ত্বাবধায়ক কক্ষের উদ্বোধন হয় শনিবার। উপস্থিত ছিলেন জেলাশাসক চাঁদনী চন্দ্রন, অতিরিক্ত জেলাশাসক কেশব কর সহ অন্যান্যরা। মূলত এই কক্ষে যে সমস্ত স্টাফদের বাচ্চা রয়েছে তাদের বাচ্চাদের এই কক্ষে রাখা হবে এবং এই কক্ষে মাতৃদুগ্ধ পানের একটি রুমও রয়েছে। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক শীর্ষ নেতা জেলবন্দি। জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে দিল্লির রাষ্ট্রমন্ত্রী কৈলাস গেহলটকে তলব করেছে ইডি। এরই মধ্যে দিল্লির জল বোর্ড মামলায় আদালতে চার্জশিট দাখিল করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই চার্জশিটে নাম রয়েছে দিল্লি জল বোর্ডের প্রাক্তন প্রধান জগদীশ কুমার আরোরার। আর্থিক তছরূপের এই মামলার সঙ্গে দিল্লি জল বোর্ড মামলার মূল অভিযোগ ঠিকাদার সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়া নিয়ে। অভিযোগ কাজ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ নেওয়া হয়েছে ঠিকাদারের কাছ থেকে। জগদীশ বোর্ড প্রধান জানিয়েছেন বোর্ড প্রধান থাকাকালীন যাবতীয় কাণ্ড ঘটেছে বলেই খবর। ধর্ষণের দায়ে অভিযুক্ত নিমাই দাস নামের বছর 35-এর এক যুবককে 10 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বিলোনিয়া জেলা আদালত। 14 জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর নিমাই দাস দোষী সাব্যস্ত হবার পর আদালতে ভারতীয় দণ্ডবিধি 376 ধারায় সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। গত 20 সালের অগস্ট মাসের 30 তারিখ ধর্ষণের ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায়। ঘটনার দিন রাতেই অভিযুক্ত নিমাই দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বিলোনিয়া মহিলা থানায় মামলা দায়ের করেন ধর্ষিতা গৃহবধূ। বিলোনিয়া মহিলা থানাতে যার নম্বর ছিল 44/2020। মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ সেদিন রাতে দক্ষিণ সোনাইছড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে নিমাই দাসকে। বিলোনিয়া মহিলা থানার ওসি তথা তদন্তকারী অফিসার স্বপ্না ভৌমিক তদন্তক্রমে অভিযুক্ত নিমাই দাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 341, 376, M 325, 506 ধারায় মামলা নিয়ে আদালতে চার্জশিট জমা করে। অন্তত পরিসংখ্যান যা বলছে তাতে এদেশে শিক্ষিত হওয়া মানেই ভালো কাজের সুযোগ পাওয়া তেমনটা নয়, বরং ঠিক উল্টোটা। ভারতে এখন শিক্ষিতদের থেকে নিরক্ষরদের কাজের সুবিধাই বেশি। আন্তর্জাতিক শ্রম সংস্থা ভারতের বেকার সমস্যা নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে এদেশে শিক্ষিত বা উচ্চশিক্ষিতদের জন্য কাজের সুযোগ নিরক্ষর বা অদক্ষ কর্মীদের থেকে অনেকটাই বেশি। সেই রিপোর্টে 2022 সালের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। যে পরিসংখ্যান অনুযায়ী দেশের গ্র্যাজুয়েট বা স্নাতকদের মধ্যে প্রায় 29.1% বেকার। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা সমতল ডিগ্রিধারীদের মধ্যে 18.4% বেকার রয়েছে, যেখানে দেশের নিরক্ষর বা অদক্ষ কর্মীদের বেকারত্বের হার মাত্র 3.4%। অর্থাৎ নিরক্ষরদের তুলনায় গ্র্যাজুয়েটদের বেকার থেকে যাওয়ার সম্ভাবনায় 9 গুণ বেশি। আবার নিরক্ষরদের তুলনায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশেদের বেকার থাকার সম্ভাবনা প্রায় 6 গুণ। আগামী 19 এপ্রিল লোকসভা ভোটের প্রথম দফার নির্বাচন। পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তথা বর্তমান রাজ্যসভা সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে শনিবার উদয়পুর খিলপাড়া বাজারে এক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিং ঘোড়াই, যুবনেতা ত্রিদীপ দাস, আব্বাস আলী সহ এলাকার নেতা এবং সমর্থকরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিং ঘোড়াই বলেন, আগামী 19 এপ্রিল এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল সংখ্যক ভোটে জয়ী করতে হবে। কারণ এই রাজ্যে বিগত বাম আমলে কোনো উন্নয়ন হয়নি, যা উন্নয়ন হয়েছে দলীয় নেতাকর্মীদের থেকে তা উন্নয়ন হয়েছে বলেই জানান তিনি। জরুরি ওষুধের দাম বাড়ছে। আগামী 1 এপ্রিল থেকে বেশ কিছু অতি প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, পেনকিলার সহ প্রায় 800টি ওষুধের দাম বাড়তে চলেছে, এমনটাই জানালো জাতীয় ওষুধ মূল্য নির্ধারণকারী সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। পাইকারি মূল্য সূচকের বিচার করে ওষুধের মূল্য নিয়ন্ত্রণকারী সংস্থা প্রতি বছরই এই দাম বৃদ্ধি করে। ওষুধের তালিকায় থাকা ওষুধের দাম 0.55% বেড়েছে। প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন সহ বেশ কিছু স্টেরয়েড, ভিটামিন, মিনারেল জাতীয় ওষুধের দামও বেড়েছে বলেই জানা যাচ্ছে। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।